বিসিএস লিখিত পরীক্ষাটা আসলে কেমন, কি কি থাকে এখানে, কেমন একটা পরিবেশ সৃষ্টি হয় সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি করছি। আমার বিসিএস লিখিত পরীক্ষাটা হয় আসলে 2022 সালের ডিসেম্বর মাসের দিকে। ঠিক আছে, 2022 সালের ডিসেম্বর মাসের দিকে লিখিত পরীক্ষাটা শুরু হয় এবং জানুয়ারি মাস পর্যন্ত হয়। এবং আমার পরীক্ষার যেহেতু কেন্দ্র দেওয়া ছিল রাজশাহীতে, তো সেই কারণে আমাকে অসম্ভব শীতের মুখোমুখি মুখোমুখি হতে হয়, মুখোমুখি দাঁড়িয়ে আমাকে কিন্তু এই বিসিএস লিখিত পরীক্ষাটা দিতে হয়। রাজশাহীর শীত আপনারা জানেন, যারা রাজশাহী সম্পর্কে ধারণা রাখেন বা রাজশাহীতে থেকেছেন বা রাজশাহীর গল্প শুনেছেন, অত্যন্ত তীব্র একটা শীত, রাজশাহীর শীত। আমার ইন্টারমিডিয়েট রাজশাহীতে হওয়ায় আমি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ছাত্র ছিলাম, বিজ্ঞান বিভাগের 2014 সালের এইচএসসি ব্যাচ। তো সেই কারণে রাজশাহীর শীত সম্পর্কে আমার একটা ধারণা ছিল। তবে পরবর্তীতে অনার্স জীবনে ঢাকাতে থাকার কারণে দীর্ঘকাল আমি সেই শীতের যে আমেজ বা শীতের যে তীব্রতা, সেই তীব্রতার কথা ভুলতেই চলেছিলাম। তবে আমাকে আবারও সেই শীতের কথা মনে পড়িয়ে দেয় 44তম বিসিএস এর লিখিত পরীক্ষাটা। বিসিএস লিখিত পরীক্ষার সবকিছু প্রস্তুতি গ্রহণ করে আমি যেদিন লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার ঠিক একদিন আগে সন্ধ্যায় গিয়ে রাজশাহীতে পৌঁছাই আমার এক রিলেটিভের বাসায়, এবং সেখান থেকেই আমি আমার পরীক্ষাগুলো সম্পন্ন করি। তো বইপত্র নিয়ে যখন গেলাম, লিখিত পরীক্ষা স্বভাবতই একটা ভয়ের কারণ, কারণ 900 মার্কের পরীক্ষা এবং অনেক কিছু লিখে আসতে হবে এবং প্রতিদিন 4টা করে ঘন্টা একটানা লেখা, এই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। যা কিছু আসুক, সত্য মিথ্যা যাই আসুক, সত্যরে গ্রহণ করে নেওয়াই হচ্ছে জীবন। ঠিক আছে, তো আমার লিখিত পরীক্ষাটা প্রথমে ছিল বাংলা পরীক্ষা। রাজশাহীতে তীব্র শীতের মধ্যে বাংলা পরীক্ষাটা দিতে আমার সিট পড়েছিল সিএনবির, যে আছে রাজশাহী সিএনবির ওখানে একটা স্কুলে। তো সেই স্কুলে গিয়ে আমি যখন উপনীত হই তখন দেখি যে আহ, অসংখ্য পুলিশ কিন্তু আহ, স্কুলের গেটের আগ আগ থেকে, অর্থাৎ মেইন রোড থেকে স্কুলটা একটু বামে যেতে হয়, সেই বামে রাস্তা জুড়েই পুলিশ ছিল, পুলিশ সদস্য মোতায়েন করা ছিল এবং ম্যাজিস্ট্রেট ছিল। অন্যরকম একটা পরিবেশ। এই পরিবেশ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তখনই নিজেকে মনে হচ্ছিল যে আমি একটা আসলেই বড় পরীক্ষা দিতে এসেছি এখানে। আগে কিন্তু এরকম আমেজটা পাইনি, কিন্তু যখন সেখানে পরীক্ষা দিতে গেলাম, যখন ঢুকলাম, তখনই মনে হলো যে আসলে একটা বড় পরীক্ষা বিসিএস পরীক্ষাটা, এরকম বোধোদয় নিজের মনের মধ্যে আসলো। কারণ কি, আমি বাড়িতে থেকে প্রস্তুতি নিয়েছিলাম, তো অনলাইনে কিছু পরীক্ষা দিতাম লিখিত প্রস্তুতির জন্য, কিন্তু বাইরের পরিবেশে থাকলে যে পরীক্ষাটার ক্রেজ বা পরীক্ষাটার যে মর্ম, সেটা কিন্তু আমি বুঝতে পারতাম। দেখা গেল 15-20টা কলম আমি লিখে রেডি করে রেখেছিলাম। তো বাংলা পরীক্ষা যখন দিতে ঢুকলাম, দেখলাম যে মানে রিক্সায় করে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় আমার হাত একদম কিন্তু ঠান্ডা একদম জমে গিয়েছিল। তো আমি হাতের এরকম করে একটা এক্সারসাইজ আমি দেখেছিলাম ফেসবুকে বা ইউটিউবে সার্চ করে, যে হাত অনেকক্ষণ লেখা লাগলে এরকম এক্সারসাইজ করলে কিন্তু অনেক লেখা যায়। বাংলা পরীক্ষাটা আমি যখন শুরু করলাম, প্রথমে লেখার স্পিড কম থাকলেও আস্তে আস্তে লেখার স্পিড বেড়ে গেল। এবং আশেপাশে যারা পরীক্ষা দিতে বসেছিল সবাই কিন্তু ওয়েল কোয়ালিফাইড, অনেকে জব করে, অনেকে টিচার, অনেকে দেখা গেল বিভিন্ন বেসরকারি সরকারি ব্যাংকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। মানে এটা একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট। আমরা যখন যে কোনো একটা চাকরি পরীক্ষা দিতে ঢাকা শহরে যাই, তখন যেটা হয় সেটা হলো আমরা আমাদের চারপাশে তাকালে আহ, মানে বিলো মিডিয়াম, মিডিয়াম অ্যাভারেজ, গুড সব ধরনের স্টুডেন্টকে আমরা দেখতে পাই। বা কিন্তু এখানে দেখলাম যে একটা মানে অন অ্যান অ্যাভারেজ সবাই কিন্তু একটা ভালো ছাত্র বা ছাত্রী, এবং সেখানে একটা অন্যরকম একটা আমেজ। তো আমি পরীক্ষাগুলো দিলাম, দিয়ে বাংলা পরীক্ষাটা দিলাম, 4 ঘন্টা লেখার পরে আসলে এক এক প্রকার বিধ্বস্ত হয়ে গেলাম। নিজের মধ্যে আর কিছু থাকলো না, মনে হলো যে আসলে বিশাল কোনো পাথর আমার মাথার উপরে ছিল দীর্ঘ 4 ঘন্টা। 3 ঘন্টা লেখার পরে হাত হাত চলতে চায় না। তো 4 ঘন্টা তো অনেক বড় একটা ব্যাপার। তারপরে বাংলা প্রথম দ্বিতীয় দুইটা পার্টি যেহেতু একসাথে বাংলা পরীক্ষা দিলাম। তো বাংলা পরীক্ষায় কি হয়েছিল, আমি আসলে মানে রচনাটার জন্য খুব একটা সময় পেয়েছিলাম না, 15 মিনিটের মতো সময় পেয়েছিলাম। আর আগের যে অংশগুলো সেগুলো খুব ভালো করেই লিখেছিলাম। এটা নিয়ে একটা আফসোস ছিল, কিন্তু এখন মনে হয় সেই আফসোসটা করা ঠিক হয়নি, কারণ আফসোস থাকলে কখনো পরবর্তী পরীক্ষা ভালো হবে না।
দ্বিতীয়ত যে ইংরেজি পরীক্ষাটা, এই পরীক্ষাটা যথারীতি ভালোই হলো, এসে লিখতে পারলাম এবং সবকিছু প্যাসেজটা একটু আননোন ছিল। তো এখানে অনেকেই কিন্তু বেঁধে গিয়েছিল, কিন্তু আমি তারপর লিখেছিলাম। এরপরে উম, মানে ক্রমান্বয়ে যখন গণিত পরীক্ষা আসলো, গাণিতিক যুক্তি, সেই পরীক্ষাটার আগে আমার কি হলো, রাজশাহীর তীব্র শীতে ভোরের দিকে অত্যন্ত বেশি ঠান্ডা লাগতো, তো সেই ঠান্ডায় আমার কিন্তু আমাশার সৃষ্টি হয়ে গেল। তো সেই আমাশয়টা আর সহজে থামলো না। প্রতিদিন আমাকে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ভোর 5টার দিকে উঠতাম, টেনশনে ঘুম ভেঙে যেত। তো ভোর 5টায় পরীক্ষা দিতে যাওয়ার আগেই আমাকে প্রতিদিনই মোটামুটি 5-6 বার করে ওয়াশরুমে যেতে হতো, এবং তার ফলে শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয়ে গেল। কিন্তু আমি সেটা বুঝতে পারিনি যে এটা হচ্ছে আসলে, বা এটা আমাশার কারণে। তো এই ব্যাপারগুলো কিন্তু ছিল। তো তারপরও আমি চেষ্টা করেছি, আমার যতদূর পারি চেষ্টা করে গিয়েছি। বাকিটা আসলে সবকিছুই আমাদের হাতে থাকে না। কিছু কিছু জিনিস সৃষ্টিকর্তার কাছেও থাকে, হয়তো তিনি আমাদের ভালো চান, আমাদের জন্য যা ঠিক করে রেখেছেন আমরা সেটাই পাবো, এটাতে কোনো সন্দেহ নেই। তো সবকিছু মিলিয়ে আসলে বিসিএস পরীক্ষাটার যে লিখিত পরীক্ষা আমি চেষ্টা করেছিলাম আমার যতদূর সম্ভব, আমার সুস্থতা অসুস্থতা ভালো খারাপ মিলিয়ে, আমার মানসিক অবস্থা মিলিয়ে, বা চারপাশের সকল কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরীক্ষাটা যতটা না দেখা গেল গুরুত্বপূর্ণ ছিল, মানে নিজে যতটা গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে হয়তো হয়তো অতটা গুরুত্ব পাইনি ওই সময়, কিন্তু আমি পরবর্তীতে বুঝেছিলাম যে বিসিএস লিখিত পরীক্ষাটাই আসলে একজন ছাত্র বা ছাত্রীর বিসিএস চাকরি পাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করে। অনেকেই দেখা গেল অনেকবার প্রিলিমিনারি টিকে বিসিএস এর, বা মানে 5 বার 6 বার প্রিলি টিকছে, কিন্তু কোনো চাকরি পাচ্ছে না। তার কারণ হচ্ছে তার লিখিত পরীক্ষাটা আসলে আশানুরূপ হচ্ছে না। অন্য কারণও থাকতে পারে, যেমন হচ্ছে অনেক সময় সিস্টেমের ব্যর্থতা থাকতে পারে, বা ভাইভা পরীক্ষায় দেখা গেল তাকে ফেল করিয়ে দিতে পারে, বা ভাইভা পরীক্ষায় নাম্বারটা একটু কম পেতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। তবে যেহেতু আসল খেলাটা লিখিত এবং ভাইভা এই দুই জায়গাতেই হয়, তাহলে লিখিত পরীক্ষায় যদি ভালো মার্কস পাওয়া যায়, আশা করি সে একটা ভালো ক্যাডার সেখান থেকে আশা করাই যেতে পারে। তো লিখিত পরীক্ষা এইভাবে যখন শেষ করলাম সবগুলো ভালো খারাপ মিলিয়ে, তারপরে নিজের কাছে একটু মানে জিজ্ঞাসা ছিল যে আসলে আমি কি পারবো। তো সবকিছু মিলিয়ে আসলে এখন বৃষ্টি শুরু হয়েছে, আমি আমার পরবর্তী যে অভিজ্ঞতাটা সেটা পরবর্তী পর্বে শেয়ার করব। আশা করি সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।